তো প্রতি বছর এখান থেকে দুই একটি প্রশ্ন থাকে, নিবন্ধনও দুইটি প্রশ্ন থাকে। তো নন ক্যাডার যে পরীক্ষাগুলো হয় সেখানেও আমরা এক দুইটি প্রশ্ন পেয়ে থাকি। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সংবিধান। প্রথমে আমরা জানি সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল, যার আলোকে একটা রাষ্ট্র পরিচালিত হয়। একটা রাষ্ট্র তার নাগরিকদেরকে যেই অধিকারগুলো দিয়ে, মৌলিক অধিকার, কিংবা একটা রাষ্ট্র তার যে অর্গানগুলো আছে, সরকারের যে অর্গানগুলো আছে, বিভিন্ন অর্গানগুলোর দায়িত্ব কী এবং অর্গানগুলোর মধ্যে কী ধরনের সম্পর্ক থাকবে, তার সরকার ব্যবস্থা কেমন হবে, সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ দলিল হলো সংবিধান। তাহলে সংবিধান কি? এরিস্টটল একটা কথা বলেছিলেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট এ স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। কনস্টিটিউশন হচ্ছে একটা জীবনধারা যে রাষ্ট্র তার নিজের জন্য এটাকে পছন্দ করেছে। এরপরে আপনার সংবিধান আমাদের প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনার জন্য যে দলিল, এ দলিল প্রত্যেকটা রাষ্ট্রই থাকে। ঠিক আমাদের বাংলাদেশও রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান আছে। 1972 সালের 16 ডিসেম্বর আমার বর্তমান সংবিধানটি কার্যকর হয়। কিন্তু তার আগে বাংলাদেশ স্বাধীন হয় কখন? বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালের 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত। এই যে এই সময় কি আমার রাষ্ট্রে কোনো সংবিধান ছিল? তাহলে এইটা কিন্তু এই যে আমার বর্তমান সংবিধানের মতো ছিল না। এটাকে আমরা বলি অন্তর্বর্তীকালীন সংবিধান, ইন্টারিম কনস্টিটিউশন, অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে আমার রাষ্ট্র স্বাধীন হয় 1971 সালের 26 মার্চে, আর 1972 সালের 16 ডিসেম্বর আমার বর্তমান সংবিধান কার্যকর হয়। তার মানে এই যে এই সময়টা রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই সময় রাষ্ট্রের একটা সংবিধান ছিল। এই সংবিধানগুলোকে আমরা বলি অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? আমাদের দুইটি অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান তাহলে কয়টি? দুইটি। এক হচ্ছে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, যেটা সংবিধানের আমাদের 7ম তফসিলে বলা আছে, 150-এর 2-এ বলা আছে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। এটা হলো আমার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এই সংবিধান কখন ছিল? আমরা জানি এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারি করা হয় 1971 সালের 10 এপ্রিল এবং সেটা পাঠ করা হয় 1971 সালের 17 এপ্রিল। মুজিবনগর সরকার যে ঘোষণাপত্র জারি করে 10 এপ্রিল আর সেটা পাঠ করা হয় 17 এপ্রিল। কিন্তু এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের পরে এটা উল্লেখ করা হয়, এটা বলা হয় যে এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্র সেটা কার্যকর হবে 1971 সালের 26 মার্চ থেকে। তাহলে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র কার্যকর হবে 1971 সালের 26 মার্চ থেকে। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে যে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র কখন থেকে কার্যকর হবে? 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর হয়। আর 41 BCS একটা প্রশ্ন হয়েছিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে বলা আছে? এটা 7ম তফসিলে। আর এটা 7ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটাকে যুক্ত করা হয়। 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে 3টি তফসিল যুক্ত করা হয়, 5ম, 6ষ্ঠ এবং 7ম। 5ম তফসিল হলো আপনার 7 মার্চের ভাষণ। এরপর এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা 26 মার্চ প্রথম প্রহরে যেটা দিয়েছিলেন। আর 7ম তফসিল হচ্ছে মুজিবনগর সরকারের এই ঘোষণাপত্র। তাহলে এই ঘোষণাপত্র কি ছিল? এই ঘোষণাপত্রে বাংলাদেশে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয়। এই জিনিসটা, এই প্রশ্নটা আবার 35 BCS এসেছিল যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এরপরে এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার। সেখানে বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীকে নিয়োগ করবেন, রাষ্ট্রপতি কর ধার্য করার ক্ষমতা থাকবে এবং তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। এই বিষয়গুলো সেখানে অর্পণ করা হয়।
আচ্ছা, এরপরে তাহলে এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল, পাঠ করা হয় 17 এপ্রিল, তবে কার্যকর হয় 1971 সালের 26 মার্চ থেকে। 71-এর 26 মার্চ থেকে শুরু করে 1972 সালের 11 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 11 জানুয়ারি পর্যন্ত যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন, সে অস্থায়ী সংবিধান আদেশ জারির আগ পর্যন্ত এটা আমার প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। এই আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হয়, মুক্তিযুদ্ধের সময় আমার রাষ্ট্র পরিচালিত হয় এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্র অনুসারে। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা? অস্থায়ী সংবিধান আদেশ জারি। শেখ মুজিবুর রহমান তিনি 10 জানুয়ারি আসার পরে 11 জানুয়ারি রাষ্ট্র পরিচালনার জন্য তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। অস্থায়ী সংবিধান আদেশ জারি, সংবিধান আদেশ জারি। আচ্ছা, তাহলে এটা করা হয় কখন? 1971 সালের 72 সালের 11 জানুয়ারি এটা করা হয়, 11 জানুয়ারি। এরপর থেকে আরম্ভ করে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত এই সময় আমার রাষ্ট্র পরিচালিত হয় অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে। তাহলে 1972 সালের 11 জানুয়ারি থেকে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত এই সময় আমার রাষ্ট্র অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে মূলত এই অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে আমরা দেখেছি মুজিবনগর সরকারে সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু এরপরে এই সরকার ব্যবস্থা এটাকে করা হয় আপনার সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান চালু করা হয়। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে বাংলাদেশকে মূলত কি করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এরপরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে 12 জানুয়ারি থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আর রাষ্ট্রপতির দায়িত্ব দেন আবু সাইদ চৌধুরীকে, আর তাজউদ্দিন আহমেদকে তিনি দায়িত্ব দেন হচ্ছে অর্থমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে অর্থমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়। তাহলে এই দুইটা হলো আমার অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে আমার অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? 2টি আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে এই অস্থায়ী সংবিধান আদেশ জারি, এটা আমার দ্বিতীয়টা। তার আগে হচ্ছে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। ওকে, এরপর দেখেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে বঙ্গবন্ধু সাংবাদিকদের কাছে বলেছিলেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা সংবিধান তৈরি করব। এই দ্রুত সময়ের মধ্যে সংবিধান তৈরি করার জন্য 23 মার্চ 1972 সালে একটা গণপরিষদ আদেশ জারি করা হয়। তাহলে গণপরিষদ আদেশ জারি করা হয় কখন? 23 মার্চ 1972 সাল। এখন গণপরিষদের সদস্য কারা? গণপরিষদ সদস্যের ক্ষেত্রে বলা হয় 1970 সালে নির্বাচনে নির্বাচিত MNA প্লাস MPA মানে প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদের সদস্যদেরকে নিয়ে আপনার দুইটাকে মিলে MCA করা হয়। MCA মানে মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ। সেই গণপরিষদের সদস্য কারা হবে? 1970 সালের নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্যদেরকে নিয়ে গণপরিষদ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ MCA যাকে বলা হয়। এখন এই গণপরিষদের সদস্য ছিল টোটাল 469 জন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে 469 জন কি হবে? আমরা জানি 300 কয়জন? 10 জন জাতীয় পরিষদের, আর এর সাথে প্রাদেশিক পরিষদের হচ্ছে MPA হচ্ছে 310 জন, আর 169 জন হলো কিসের? MNA জাতীয় পরিষদের। এটা হলো জাতীয় পরিষদের 169 জন আর প্রাদেশিক পরিষদের 310 জন। তার টোটাল হওয়ার কথা কত? 479, কিন্তু হলো কয়জন? 469 জন বলতেছি আমরা। তাহলে কেন? এই 10 জন কিন্তু নির্বাচিত হয় নাই। এই প্রাদেশিক পরিষদের 10 জন বা যাদেরকে আমরা প্রাদেশিক পরিষদের নারী সংরক্ষিত নারী আসনের সদস্য বলতেছি, এদেরকে গঠন করার আগে, এদের নিয়ে গঠিত হওয়ার আগে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে এই 10 জন আর অন্তর্ভুক্ত করার সুযোগ আর হয় নাই। তাহলে এখানে 300 জন আর এখানে 69 জন, টোটাল 400 জন 69 জন, এদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয়।
এখন এই গণপরিষদের একটা বৈঠক দেওয়া হয় 10 এপ্রিল। তার গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখে? এপ্রিল মাসের 10 তারিখে। 10 এপ্রিল গণপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা, 10 এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে 11 এপ্রিল গণপরিষদের একজন সদস্য, তখনকার যোগাযোগ মন্ত্রী আবুল মনসুর আহমেদ, তিনি একটা প্রস্তাব উত্থাপন করেন যে সংবিধান তৈরি করার জন্য একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হবে। তার প্রস্তাবের আলোকে 34 জন সদস্য নিয়ে ডক্টর কামাল হোসেনকে, তৎকালীন আইনমন্ত্রী, তাকে প্রদান করে এবং বেগম রাজিয়া বানু তাকে একমাত্র নারী সদস্য, তাকে নিয়ে মোট 34 জনকে নিয়ে কি করা হয়, আপনার সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এবং বেগম রাজিয়া বানু তিনি শেরেবাংলা একে ফজল হকের নাতনি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক ছিলেন। এদেরকে নিয়ে 11 এপ্রিল যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, সেখানে 34 জন সদস্য নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এরপরে এই সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় 17 এপ্রিল। তাহলে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কয় তারিখে? 17 এপ্রিল। 17 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে তখন তারা সিদ্ধান্ত নেন বাংলাদেশের সংবিধান কোন দুইটা দেশের আলোকে রচিত হবে। বাংলাদেশ সংবিধানের দুইটা দেশের আলোকে রচিত, একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে ভারত। আর বাংলাদেশের সংবিধান তৈরির ক্ষেত্রে একজন ভারতীয় কলকাতার আইনজীবী ডক্টর সুব্রত রায় মল্লিক, তিনি এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিলেন। ডক্টর সুব্রত রায় মল্লিক, আমি নামটা লিখে দিচ্ছি, বাংলাদেশ সংবিধান তৈরির ক্ষেত্রে সুব্রত রায় মল্লিক একজন কলকাতার আইন ব্যবসায়ী ছিলেন, আইনজীবী ছিলেন। তিনি এই সুব্রত রায় মল্লিক তিনি বাংলাদেশ সংবিধান তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মোটামুটি তারা মে মাসে সংবিধানের একটা খসড়া তারা দাঁড় করায় যে আমার সংবিধানে এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করব এবং আমার সংবিধান এইভাবে হবে, একটা খসড়া তারা দাঁড় করায়। এরপরে খসড়া দাঁড় করানোর পরে সংবিধানটা মোটামুটি জুলাই শেষে এটা কি করা হয়, মোটামুটি একটা ড্রাফট তৈরি করে ফেলা হয়। তারপর এটা আগস্ট মাসে সংবিধানটা লেখার পরে এই সংবিধানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটা কি করা হয়, এটা একটা পর্যালোচনা করা হয়। সংবিধানে কোনো ভুল আছে কিনা সেই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য ভাষাগত কোনো সমস্যা আছে কিনা 2 জন লোককে দায়িত্ব দেওয়া হয়, ডক্টর আনিসুজ্জামান আর একজন হলো আব্দুল হাই, তারপর আলী আহসান এবং আনিসুজ্জামান, আলী আহসান আরেকজন হলো আনিসুজ্জামান। এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয় যে ভাষাগত কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তারা পর্যালোচনা করে দেখলেন না, ভাষাগত কোনো ভুল ভ্রান্তি নেই। পরবর্তীতে এই সংবিধানটা 12 অক্টোবর গণপরিষদ উত্থাপন করা হয়। এরপর প্রথম পাঠ শুরু হয়। একটা সংবিধান তৈরির পরে দেখবেন অনেকগুলো ধাপ পেরিত হয়। প্রথম হচ্ছে খসড়া সংবিধানটা উত্থাপন করা হয়, এটা প্রথম পাঠ হয়। এরপরে 19 অক্টোবরের দ্বিতীয় পাঠ শুরু হয়। তারপর হচ্ছে সর্বশেষ যে পাঠটা এটা হচ্ছে নভেম্বর মাসে হয় এবং 4 তারিখ, নভেম্বরের 4 তারিখের সর্বশেষ পাঠ অনুষ্ঠিত হয় এবং ওই দিন সংবিধানটা গৃহীত হয়। এই জন্য আমরা 4 নভেম্বর আমরা প্রতি বছরে সংবিধান দিবস হিসেবে পালন করি 4 নভেম্বর। তাহলে সংবিধান দিবস কখন? 4 নভেম্বর সংবিধান দিবস। তাহলে সংবিধান দিবস কখন? 4 নভেম্বর। এরপরে আপনার সংবিধানটা 16 ডিসেম্বর কার্যকর হয়। সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর। আমার যে সংবিধান আছে এই সংবিধানটা দেখবেন আপনার সোনালী আপনার কাগজের উপর লেখা এবং এটার চতুর্দিকে যে শিল্প কারুকাজগুলো করেন শিল্প সৈয়দ জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে শিল্পী হাশেম খান। জয়নুল আবেদিনের ওইটা নেটের সমস্যা মনে হয়, আপনাদের নেটের সমস্যা থাকতে পারে অথবা আমার এখানেও থাকতে পারে। নেটের সমস্যা থাকলে বোর্ড এইভাবে ঝামেলা করে। তাহলে দেখেন, তাহলে এটা যে আপনাদের সমস্যা আছে নেটে, আচ্ছা এটা তারপরও ফুল নেট থাকলে অনেক সময় সেটে হয়, কেউ ফোন দিলেও নেট দেখবেন ঝামেলা করে। আচ্ছা, এটা হচ্ছে হাশেম খান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে শিল্পী হাশেম খান এই যে
চতুর্দিকে যে দেখবে সংবিধান দেখবে চতুর্দিকে কারুকাজ করা, এই কারুকাজগুলো করা হয়েছে শিল্পী হাশেম খান এবং তত্ত্বাবধায়ক ছিল জয়নুল আবদিন। তাহলে তত্ত্বাবধায়ক কে ছিল? এটা জয়নুল আবেদিন। জয়নুল আবদিনের তত্ত্বাবধানে জয়নুল আবেদিন এর তত্ত্বাবধানে শিল্পী হাশেম খানের কারুকাজে এই সংবিধানটা চতুর্দিকে কারুকাজ করা হয়। এ হলো আমার সংবিধান তৈরির ইতিহাস। এরপর দেখেন আমাদের সংবিধানটা মূলত 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 60টি তফসিল। এটা হলো আমার সংবিধানের যেভাবে আমার সংবিধানে লেখা হয়, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 60টি তফসিল এবং একটি প্রস্তাবনা। আমাদের সংবিধান শুরু হয় কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। প্রস্তাবনা দিয়ে, প্রিয়াম্বল। তাহলে প্রস্তাবনা কি? একজন বলতে পারবেন কেউ? প্রস্তাবনা বলতে আমরা কি বুঝি? প্রস্তাবনা হচ্ছে সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে একটা রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা, একটা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় মূলনীতি, এগুলো সুস্পষ্ট আপনার সংক্ষিপ্ত আকারে উল্লেখ থাকে। আমি আবার বলছি, প্রস্তাবনা হলো সংবিধানের শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে একটা রাষ্ট্রের মূলনীতি, একটা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, একটা রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ইত্যাদি সুন্দরভাবে সুস্পষ্টভাবে সংক্ষিপ্ত আকারে উল্লেখ থাকে। এই প্রস্তাবনাকে বলা হয় ফিলোসফিক্যাল ভিউ অব দ্য কনস্টিটিউশন বা মিরর অব দ্য কনস্টিটিউশন। এই জিনিসটা দেখেন, প্রস্তাবনাকে বলা হয় ফিলোসফিক্যাল ভিউ অব দ্য কনস্টিটিউশন। আবার এটাকে আবার মিরর অব দ্য কনস্টিটিউশন বলা হয়। মিরর অব দ্য কনস্টিটিউশন, মিরর অথবা ফিলোসফিক্যাল ভিউ অব দ্য কনস্টিটিউশন প্রস্তাবনাকে বলা হয়। ক্লিয়ার? তাহলে এই এখন আমরা সংবিধানকে বলি একটা জাতির দর্পণ। একটা জাতি কত বেশি স্মার্ট, কত বেশি আপনার গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, সে বিষয়গুলো ফুটে ওঠে সংবিধানের মাধ্যমে। আর এই সংবিধানের সংক্ষিপ্ত রূপটা হলো প্রস্তাবনা। অর্থাৎ একটা জাতিকে চেনা যায় সংবিধানের মাধ্যমে, আর এক সংবিধানকে চেনা যায় প্রস্তাবনার মাধ্যমে। তার প্রস্তাবনাকে আমরা এই জন্য বলি মিরর অব দ্য কনস্টিটিউশন। যেমন সংবিধানকে যেমন বলি জাতির দর্পণ, আর প্রস্তাবনাকে বলি আমরা সংবিধানের দর্পণ। ক্লিয়ার? তারা একটা জাতি কতটুকু সভ্য, একটা জাতি কতটুকু স্মার্ট, একটা জাতি কতটুকু গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, সে বিষয়গুলো ফুটে উঠে সংবিধানের মাধ্যমে। একটা রাষ্ট্রের সংবিধান কি স্বৈরতন্ত্রকে প্যাট্রোনাইজ করে, নাকি স্বৈরতন্ত্র হয়ে ওঠার ক্ষেত্রে সংবিধান তাকে বাধাগ্রস্ত করে, সেই বিষয়গুলো জানা যায় সংবিধানের মাধ্যমে। তাহলে এই জন্য আমরা প্রস্তাবনাকে বলি ফিলোসফিক্যাল ভিউ অথবা মিরর অব দ্য কনস্টিটিউশন। পৃথিবীর সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংবিধানে প্রস্তাবনাকে যুক্ত করে। তাহলে সর্বপ্রথম কোন রাষ্ট্রের সংবিধান প্রস্তাবনাকে যুক্ত করে? তারা প্রথম যুক্ত করে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। তাহলে সর্বপ্রথম ইউএসএ তাদের সংবিধানে প্রস্তাবনাকে যুক্ত করে। তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র সর্বপ্রথম তাদের সংবিধানের প্রস্তাবনাকে যুক্ত করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যদি দেখেন, আপনি দেখবেন উই দ্য পিপল অফ দ্য ইউএসএ, উই দ্য পিপল অফ ইউএসএ হ্যাভ প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অন, এরকম একটা ডেট দেওয়া আছে। ঠিক আমাদের বাংলাদেশের সংবিধান এরকম এভাবে দেওয়া আছে, উই দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ প্রোক্লেম আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ অফ 1971। তারপর হচ্ছে আপনার থ্রো এ হিস্টোরিক স্ট্রাগল ফর ন্যাশনাল লিবারেশন এস্টাবলিশ দ্য ইন্ডিপেন্ডেন্ট সভরেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলা করলে এটা দাঁড়ায়, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া স্বাধীন এবং ঐতিহাসিক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা শুরু। তার প্রস্তাবনাতে কি বলা আছে? এটা আপনার এই জিনিসটা একটু দেখেন, আমাদের সংবিধানে প্রস্তাবনাটা সর্বপ্রথম এই পরিবর্তন হয় হচ্ছে 1978 সালে।
তাহলে সর্বপ্রথম প্রস্তাবনা এটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করা হয়। তাহলে আমাদের সর্বপ্রথম প্রস্তাবনার পরিবর্তন আনা হয় 1978 সালে, এবং সেটা আনে জিয়াউর রহমান। জিয়াউর রহমান কেন আনে? জিয়াউর রহমান নিজেকে ইসলামিক ভাবধারার একজন নেতা হিসাবে আত্মপ্রকাশ করার জন্য, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, এবং তিনি যে একজন সেকুলারিস্ট না সেটা বোঝানোর জন্য তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে। এর আগে কিন্তু 72-এর সংবিধানে কিন্তু বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যুক্ত ছিল না। বিসমিল্লাহকে যুক্ত করা হয় কখন? 1978 সালে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটার যে অনুবাদ, পরম দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার 1978 সালে প্রস্তাবনা বিসমিল্লাহির রহমানির রহিম যেটা যুক্ত আছে, এখানে অনুবাদ করা হয় দয়াময়, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, এই জিনিসটা বলা আছে যাবে। এখন 2008 সালে যখন ল্যান্ডস্লাইড ভিক্টোরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করলো, দল যখন সরকার গ্রহণ করলো, তখন আওয়ামী লীগের আবার একটা নির্বাচনী ইশতেহার ছিল 72-এর সংবিধানে ফিরে যাওয়া। এখন 72-এর সংবিধানে ফিরতে হলে 72-এর সংবিধানে তো বিসমিল্লাহ ছিল না, তার মানে আমাকে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে হবে। আবার আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ চর্চা করে, তারা নিজেদেরকে সেকুলারিস্ট বলে দাবি করে। এখন সেকুলারিস্ট দাবি করলে সংবিধানে তো বিসমিল্লাহ রাখতে পারবে না। আবার এই 90% মুসলিমের দেশে তারা যদি বিসমিল্লাহ যদি বাদ দেয়, তাহলে দলের জনপ্রিয়তা অনেক বেশি কমে যাবে। এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে তখন তারা চিন্তা করলো যে প্রথমে তাদের যারা বামপন্থী নেতা আছে তারা চাইলো সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দিয়ে দিল। তখন এর বিরুদ্ধে বিভিন্ন হেফাজত ইসলাম সহ শুরু করে ইসলামিক দলগুলো তারা বক্তব্য দেওয়া শুরু করলো। তখন আওয়ামী লীগ পরবর্তীতে বিসমিল্লাহির রহমানির রহিমটা এটা রেখে এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করি এটাকে অবলিক দিয়ে লেখে, এটাকে তারা অবলিক দিয়ে লেখে হচ্ছে কি হবে যে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছে, এইভাবে শুরু করে তারা। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলতেছেন হচ্ছে স্যার ব্যাখ্যার পাশাপাশি এই টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কাইন্ডলি যে বলে দিব, সব বলে দিব, যেগুলো পরীক্ষা এসেছে বলে দিচ্ছি। তাহলে আমার প্রস্তাবনাটা আমরা দেখলাম যে প্রস্তাবনাকে আমরা কি বলা হয়, ফিলোসফিক্যাল ভিউ অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। আর এই প্রস্তাবনা এটা হচ্ছে 1978 সালের প্রথম পরিবর্তন। এই জিনিসটা একটু লেখেন, প্রস্তাবনা প্রথম পরিবর্তন হয় আর পরবর্তীতে এটা হচ্ছে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, প্রস্তাবনা। আবার জিয়াউর রহমানের সময় আরেকটা জিনিস পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, সেটাকে তারা বাদ দিয়ে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ। ক্লিয়ার? তাহলে বিএনপি এটা উল্লেখ করছে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, তার মানে 72-এর সংবিধানে ছিল জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, কিন্তু সেটাকে 1978 সালে করা হয় জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ। আবার 2011 সালে আবার ওই 72-এর সংবিধানে ফিরে যায় যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। ওকে, তার প্রস্তাবনার অংশ 5টি, একটু লেখেন। আমাদের প্রস্তাবনার অংশ হচ্ছে 5টি অংশ। তাহলে 1, স্বাধীনতার ঘোষণা। 2 নাম্বার কি বলা থাকে এখানে, রাষ্ট্রের মূলনীতি। এই যে আমরা যে বলি একটা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝি সেটা এখানে বলা আছে। আমরা অঙ্গীকার করছি যে সকল মহান আদর্শ যা আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদেরকে প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আমার রাষ্ট্রের মূলনীতি হবে। 3 নাম্বার হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য বলা থাকে এখানে। 4 নাম্বার হচ্ছে সংবিধানের রক্ষা, সংবিধান পবিত্রতা রক্ষা, সংবিধানের পবিত্রতা রক্ষা, পবিত্রতা রক্ষা।
আর লাস্টে হচ্ছে 5 নম্বর হচ্ছে সংবিধান গ্রহণ। সংবিধান গ্রহণ এই 5টা বিষয় বলা আছে। স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, সংবিধানের পবিত্রতা রক্ষা ও প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন, এবং 4 নম্বর এরপর বলা হচ্ছে সংবিধানের পবিত্রতা রক্ষা, এরপর হচ্ছে আপনার সংবিধান গ্রহণ। এই যে এখানে বলা আছে যে এত দ্বারা আমরা 4 নভেম্বরে সংবিধান গ্রহণ করলাম, তার মানে 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস। এবার দেখেন আমাদের পরবর্তী আমরা দেখি আমাদের সংবিধান 11টা ভাগ। প্রথম ভাগ কি? প্রথম ভাগের নাম হলো প্রজাতন্ত্র। এইখান থেকে যেই প্রশ্নগুলো আসে একটু বলি। 1 নাম্বারটা আসে, 2-এর ক আসে, 4-এর ক এক সময় আসতো, এখন আর দরকার নাই। 4-এর ক এখন আর লাগবে না। তারপর হচ্ছে আপনার 6 নাম্বার আসে, 7 নাম্বার আসে, 7-এর ক খ এগুলো এখন বলতেছে এগুলো বাদ দেওয়ার জন্য। এই সংবিধান প্রণয়ন কমিটি, সংস্কার কমিটি, তারা এই 7-এর ক এখানে কয়েকটা জিনিস তারা বাদ দেওয়ার পক্ষে। একটা 4-এর ক বাদ দেওয়ার পক্ষে, 7 বাদ দেওয়ার পক্ষে, 7-এর ক বাদ দেওয়ার পক্ষে, 7-এর খ বাদ দেওয়ার পক্ষে তারা মতামত দিয়েছে। এবং অলরেডি হাইকোর্ট এই পঞ্চদশ সংশোধনী উপর পঞ্চদশ সংশোধনীকে অবৈধ বলে ঘোষণা করেছে। পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই যে তার মধ্যে তারা এইগুলোকে তারা উল্লেখ করছে, এই জিনিসগুলো থাকতে পারবে না সংবিধানে। তাহলে আমরা একটু পরে দেখবো সেই জিনিসগুলো কি। তার প্রথম আমার সংবিধানের যে এখান থেকে যে অনুচ্ছেদগুলো আছে 1, 2-এর ক, 4, 6, 7 আর বাদ দেওয়ার জন্য সুপারিশ করছে কোনটা? এই 3টা। আমরা সেটাও আলোচনা করব। তাহলে 1 নম্বর কি বলা আছে? 1 নম্বর বলতেছে বাংলাদেশ একটি আপনার একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিগণিত হবে। আপনাদের অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে চাকরি পরীক্ষায় যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? তার সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ নামে পরিচিত হইবে। এরপর 2-এর ক, এই 2-এর কতে বলা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। দেখেন এই জিনিসটা 1972 সালের সংবিধানে কিন্তু আমার রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। 72-এর সংবিধানে 2-এর কোন অনুচ্ছেদটা ছিল না। এই 2-এর কোন অনুচ্ছেদ যুক্ত করা হয় 8ম সংশোধনীর মাধ্যমে। হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে 1987 সালে, যে ত্রিদলীয় জোটের আন্দোলন, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই একসাথে বিরোধী আন্দোলন, ওই এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরশাদ তখন নিজে ধর্মপ্রাণ মুসলমানের সমর্থন আদায় করে তার ক্ষমতার বন্দোবস্ত করার জন্য তিনি এই সংবিধানের 2-এর কোন অনুচ্ছেদ যুক্ত করে তিনি যুক্ত করলেন কি? যে রাষ্ট্রধর্ম ইসলাম। এই জিনিসটা যুক্ত করছে কে? এরশাদ। কততম সংশোধনীর মাধ্যমে? 8ম সংশোধনীর মাধ্যমে। কত সালে? 1988 সালে। এই প্রশ্নটা পরীক্ষা আছে। এখন আওয়ামী লীগ 2011 সালে আসার পরে সেখানে আরেকটা যুক্ত করে, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করবে। তাহলে এই 2-এর ক কি? রাষ্ট্রধর্ম ইসলাম। সেটা যুক্ত করা হয় কত সালে? 8ম সংশোধনীর মাধ্যমে 1988 সালে। এরপর 4-এ হচ্ছে আমার জাতীয় বিষয় বলি। জাতীয় ফুল কি, জাতীয় পতাকা কেমন হবে, এই বিষয়গুলা। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমার জাতীয় বিষয় বলি। জাতীয় সঙ্গীত কি হবে, জাতীয় পতাকা কেমন হবে, জাতীয় প্রতীক কি হবে, সেই বিষয়গুলো আমরা 4-এর কথায় পাই। 6 নম্বর অনুচ্ছেদে বলতেছে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। জাতি হিসেবে বাঙালি বলতে আমরা কি? আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের ভাষা, বাংলাদেশের বাহিরেও তারাও বাঙালি। যেমন আপনার এই ভারতের যারা পশ্চিম বাংলার লোক তারা কি? বাঙালি, কারণ তারা বাংলা ভাষায় কথা বলে। আর বাংলাদেশি কোনটা? বাংলাদেশি হচ্ছে বাংলাদেশের সীমানার ভিতরে যারা আছে এরা হচ্ছে বাংলাদেশি। তাহলে একটা হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে বাংলাদেশি। বাঙালি হচ্ছে যারা মায়ের মুখের ভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলে। আর বাংলাদেশি কোনটা? বাংলাদেশি হচ্ছে সীমানা দ্বারা, রাষ্ট্রীয় সীমানা দ্বারা নির্ধারিত। এখন এটা নিয়ে একটা সমস্যা। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, আর বিএনপি, জিয়াউর রহমান তিনি বাঙালি জাতীয়তাবাদকে বিশ্বাস করতেন না, তিনি বলতেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তার সময় ছিল এটা 6 নম্বর হচ্ছে ছিল জিয়াউর রহমানের সময় আমরা জাতীয় নাগরিক হিসাবে বাংলাদেশি।
কিন্তু 72 সংবিধানে ছিল আমরা জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি। 7 ক হচ্ছে সংবিধানের প্রাধান্য। তার 7 ক, সাথে হচ্ছে সংবিধানের প্রাধান্য। এটা পরীক্ষা আসে, সংবিধানের প্রাধান্য এটা বলতে আমরা কি বুঝি? সংবিধানের প্রাধান্য মানে হচ্ছে আমরা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, আমরা যেটাকে আমরা বলি সংবিধানের প্রাধান্য। আমাদের সংবিধানের সাথে বলা আছে, আমরা কি বলা, দ্য কনস্টিটিউশন ইজ দ্য সলম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। মানে হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখন সংবিধানের বিরুদ্ধে বা সংবিধানের সাথে অসামঞ্জস্য কোনো আইন কখনো তৈরি করতে পারবে না সংসদ। এবং সেটা কি বলা আছে আপনার, সেটা বলতেছে ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন দ্যাট দ্য আদার ল শ্যাল টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনকনসিস্টেন্সি বি ভয়েড। এখানে এই জিনিসটা সাথে, এটাকে আমরা বলি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য বলতে আমরা বুঝি সব কিছুর উপরে সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধানের উপরে কিছু নাই। পার্লামেন্ট এমন কোন আইন তৈরি করতে পারবে না যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি কোনো আইন তৈরি করে, সেই আইন বাতিল করবে কে? সুপ্রিম কোর্ট। তাহলে এর মানে হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে স্থান লাভ করে সংবিধান। সংবিধান এমন কোন আপনার পার্লামেন্ট এমন কোন আইন তৈরি করতে পারবে না যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আপনি দেখবেন কোন একটা ড্রাফট বা খসড়া যখন তৈরি করা হয়, বিল, ওই বিলগুলো আগে আইন মন্ত্রণালয় পর্যালোচনা করে, আইন মন্ত্রণালয়ে প্রবেশন করার পরে তারপরে এটা পরবর্তী ধাপে যায়। আইন মন্ত্রণালয় কি ইনভেস্টিগেশন করে সেখানে, অর্থাৎ এই যে আইনটা তৈরি হচ্ছে সেই আইনের সাথে সংবিধানের কোনো বিষয় সাংঘর্ষিক আছে কিনা। অর্থাৎ রাষ্ট্র এমন কোনো বা পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করতে পারবে না যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাহলে যদি সাংঘর্ষিক কোনো আইন তৈরি করে, পার্লামেন্ট এমন একটা আইন তৈরি করলো যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে সেই আইনটা যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল করবে। আর বাতিল করবে কে? সুপ্রিম কোর্ট। তাহলে এই হলো আমাদের প্রথম প্রজাতন্ত্র। এরপর দেখেন 2-এ কি বলা আছে। 2 থেকে কি কি আসে আপনার? 9 নাম্বার, 10, 11, 12, তারপর হচ্ছে আপনার 17, 19, 22, 23-এর ক, তারপর হচ্ছে 18-র ক, তারপর হচ্ছে 25। এই অনুচ্ছেদগুলো পরীক্ষায় আসে, এই বিষয়গুলো পরীক্ষায় আসে। কি কি আসে আমরা একটু দেখি। তাহলে প্রথম বলতেছে, এবং এখান থেকে একটা প্রশ্ন হয় যে জাতীয়তাবাদ কোথায় বলা আছে? অনুচ্ছেদ কত? 9 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বলতেছে ভাষাগত ও সংস্কৃতিগত যে বাঙালি জাতি, এখানে আমরা যে বাঙালি যে জাতীয়তাবাদ, তার ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। এখানে বলা হচ্ছে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ সংগ্রাম করিয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে জাতীয়তাবাদের মূল ভিত্তি। এইখান থেকে পিএসসির একটা প্রশ্ন এসেছিল, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? তারা বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতি, এই জিনিসটা প্রশ্নটা পিএসসি এসেছিল যে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। এটা কোথায় বলা আছে? 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 9 নম্বর কি? জাতীয়তাবাদ। আমাদের 4টা মূলনীতি। কয়টা মূলনীতি? 4টা। জাতীয়তাবাদ 9 নম্বর অনুচ্ছেদে। তাহলে এখানে কি বলা আছে? ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, সে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে জাতীয়তাবাদের মূল ভিত্তি। 10 নম্বর হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এখানে বলতেছে মানুষের উপর থেকে মানুষের শোষণ মুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। তাহলে 10 নম্বর কি বলা আছে? সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, অর্থাৎ মানুষের উপর কোনো শোষণ করতে পারবে না, একটা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তারপর 11 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 11 নম্বর হচ্ছে গণতন্ত্র। 11 নম্বর হচ্ছে গণতন্ত্র। একটু লেখেন, গণতন্ত্র ও মানবাধিকার। এখানে বলতেছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক অধিকার নিশ্চিত থাকবে
এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি প্রেরণের মাধ্যমে জনগণ কার্যকর ক্ষমতা অংশগ্রহণ করবে। এই যে আমরা যে বলি আমরা কি প্রত্যক্ষ গণতন্ত্র নাকি পরোক্ষ গণতন্ত্র? পরোক্ষ। কারণ আইন তৈরির ক্ষেত্রে আমরা সরাসরি অংশগ্রহণ করি না। সেটা কোথায় বলা আছে? 11 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি প্রেরণের মাধ্যমে জনগণ কার্যকর ক্ষমতা অংশগ্রহণ করবে। অর্থাৎ জনগণ সরাসরি করবে না, নির্বাচিত প্রতিনিধি প্রেরণের মাধ্যমেই করবে। অর্থাৎ ওই এমপিগণ পার্লামেন্টে গিয়ে আমাদের পক্ষে কথা বলবে। তারপর 12 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এখানে বলতেছে ধর্মনিরপেক্ষ নীতি বাস্তবায়ন করার জন্য সাম্প্রদায়িকতা পরিহার করতে হবে। কোন ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মে ব্যবহার, অর্থাৎ আপনি ধর্মকে ধর্ম ব্যবহার করে রাজনীতি করতে পারবেন না। এরপর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ ধর্মকে মর্যাদা দিতে পারবে না। রাষ্ট্র কখনো কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে কোনো বিশেষ ধর্ম পালনকারীর উপর নিপীড়ন করা যাবে না। অর্থাৎ যেই ব্যক্তি যে ধর্মের সেই ধর্ম সে পালন করতে পারবে, তার ধর্ম পালন করতে গিয়ে যাতে সে কোনো বাধার সম্মুখীন না হয়, নিপীড়নের সম্মুখীন না হয়, সেই এনশিওর রাষ্ট্র করবে। ক্লিয়ার? তাহলে মূলনীতি, তাহলে আমার প্রধান মূলনীতি কয়টা? 4টা। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, আর 12 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ ও ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে? এখন একটা প্রশ্ন, আমরা মূলনীতি বলতে কি বুঝি? এটা সংবিধানের কত ভাগে বলা আছে? মূলনীতি এটা বলা আছে 2য় ভাগে। 2য় ভাগে কি বলা আছে? মূলনীতি সম্পর্কে বলা আছে। মূলনীতি কি? রাষ্ট্র তার দার্শনিক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নাগরিকের জন্য যে নীতি গ্রহণ করে সেটাই মূলনীতি। আর একটা হচ্ছে রাষ্ট্র যে নীতির আলোকে পরিচালিত হয়, দুইটার সমষ্টি মূলনীতি। যেন আমার রাষ্ট্র পরিচালিত হয় প্রধান 4টি মূলনীতির আলোকে। তাহলে এই 4টা নীতির উপর ভিত্তি করে আমি রাষ্ট্র পরিচালনা করছি, দ্যাট ইজ রাষ্ট্রের মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। আরটা কি? রাষ্ট্র তার নাগরিকদের জন্য যে নীতি প্রণয়ন করে সেটাও মূলনীতি। যেমন আমরা যে বলি আপনার 13 নম্বর অনুচ্ছেদ বা 14 নম্বর অনুচ্ছেদ, 15 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা আছে। এরপর দেখেন 17 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 17 নম্বর অনুচ্ছেদ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, সেটা কত নং অনুচ্ছেদে বলা আছে? 17 নং অনুচ্ছেদ, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আচ্ছা, এরপর 18 ক, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। 18 ক, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। এখানে বলতেছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবে। তারপর 19-3 যেটা পরীক্ষা আসে, সুযোগের সমতা। এই যে নারী পুরুষের সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। সুযোগের সমতা অর্থাৎ নারী পুরুষের জন্য সমান সুযোগ রাষ্ট্র নিশ্চিত করবে। এটাকে আমরা বলি ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যে সুযোগের সমতা। রাষ্ট্র এমন কিছু করতে পারবে না যেটাকে সুযোগের সমতা নিশ্চিত না হয়। অর্থাৎ নারী পুরুষ ভেদে সবার জন্য সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তারপর 22 নম্বর, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা 22 নম্বর অনুচ্ছেদ। অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা যদিও বলি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আসলে আমরা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এখনো হয়নি। বিচার বিভাগ স্বাধীন বলতে আমরা বুঝি বিচার বিভাগের জন্য আলাদা আপনার কমিশন থাকবে, কমিশন আছে, কিন্তু বিচারকদের পদোন্নতি এই বিষয়গুলো করে মন্ত্রণালয়। এবং এই যে বর্তমানে এই 5 আগস্টের পরে একটা বিষয় উত্থাপন হচ্ছে যে বিচারপতিদের নিম্ন আদালতের যারা বিচারক তাদের পদোন্নতির বিষয়টা আইন মন্ত্রণালয়ের হাতে না রেখে সেটা আলাদা একটা বিচার বিভাগের জন্য আলাদা একটা সচিবালয় প্রতিষ্ঠা করার কথা বলা আছে। অর্থাৎ আইন মন্ত্রণালয়টা
বর্তমান যে বাংলাদেশ সচিবালয় আছে সেখান থেকে আলাদা করে ফেলতে বলা হচ্ছে, এবং তাদের পদোন্নতির বিষয়টা ওই আলাদা সচিবালয় করে, তারাই নির্ধারণ করবে। এখন তো আমরা দেখি বিচারকদের পদোন্নতির বিষয়টা তাও কার কাছে? নির্বাহী বিভাগের কাছে, অ্যাডমিন ক্যাডারদের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে। সেটা এই যে বিচার বিভাগের স্বাধীনতা মানে হচ্ছে তাদের উপর পুরোপুরি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে। যে আমরা বাংলাদেশে এখনো কিন্তু বিচার বিভাগের যে স্বাধীনতা, ওই বিচার বিভাগের পুরোপুরি স্বাধীনতা বিগত 55 বছর কিন্তু হয় নাই। তাহলে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় থাকবে এবং তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো নির্বাহী বিভাগের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা আছে। এরপর আমরা 25 নাম্বার বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এটা লেখেন যে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমরা রাষ্ট্রগুলোর সাথে কি কেমন সম্পর্ক মেনটেন করে আমরা চলবো। আমরা তো বলি যে আমরা যে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, আমরা এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করব না যে পররাষ্ট্রনীতির কারণে আমার সার্বভৌমত্ব প্রতি আঘাত হয়, আমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়। এরপর হচ্ছে আমরা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করবো না, অন্য রাষ্ট্রে কি হচ্ছে সেই বিষয়ে আমরা কখনো কি করবো না, হস্তক্ষেপ করবো না। এরপর আরেকটা কি, আন্তর্জাতিক যে বিরোধগুলো হবে, কোনো রাষ্ট্রের সাথে কোনো বিরোধ দেখা দেয়, ভারতের সাথে বিরোধ দেখা দিক অর্থাৎ মায়ানমারের সাথে কোনো বিরোধ দেখা দিক, সেটা শান্তিপূর্ণ উপায়ে আমরা তার সমাধান করব। তাহলে এটা কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? 25 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। এখন দেখে আমরা একটা জিনিস দেখি, মৌলিক অধিকার, তৃতীয় ভাগ মৌলিক অধিকার। এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে 27, 28, 29, 31, 33, 34, 35, 36, 37, 38, 39, 41, 44 এগুলো পরীক্ষায় আসে, এই অনুচ্ছেদগুলো পরীক্ষায় আসে। তাহলে আমরা যে অনুচ্ছেদগুলো লিখলাম এই অনুচ্ছেদগুলো পরীক্ষায় আসে, একটু লিখে রাখেন, এই অনুচ্ছেদগুলো পরীক্ষায় আসে। তার প্রথম 27 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 27 নম্বর অনুচ্ছেদে বলতেছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী, অর্থাৎ নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করা চলবে না, আইনের চোখে সবাই সমান, আইনের চোখে কেউ কখনো কি হবে না, কখনো বৈষম্য তৈরি করা যাবে না। এখানে আরেকটা বিষয় থাকে যে ক্লাস অফ ক্লাসিফিকেশন, মানে যে ব্যক্তি যে শ্রেণী, ওই শ্রেণীর একজন ব্যক্তি যেই সুবিধা পাবে আরেকজন ব্যক্তিও সেম সুবিধা পাবে, এটাকে আমরা বলি ক্লাস অফ ক্লাসিফিকেশন, বা সকল আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। 28 নম্বর হচ্ছে তার 27 নম্বর কি, আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমতা। তার 28 নম্বর কি, 28 নম্বর বলতেছে জাতি ধর্ম বর্ণ প্রভৃতি কারণে কোন নাগরিকের উপর কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। যে রাষ্ট্র কখনো জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ভেদে জন্মস্থানের কারণে কোন নাগরিকের উপর কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। আর এখানে আরেকটা জিনিসও বলা আছে, সেটা হচ্ছে রাষ্ট্র গণজীবনে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। এই যে নারীর যে অধিকারের কথা সেটা আপনার দিয়ে বলা আছে, এটা 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের উপর কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না, সেটা 28 নম্বরে। আর নারীর যে অধিকারের কথা বলতেছে রাষ্ট্র ও গণজীবনে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, সেটা 28 নম্বরে। 29-এ কি বলা আছে? সুযোগের সমতা, সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। একসময় আপনারা দেখছেন সরকারি চাকরিতে 56% কোটার যোগ, একটা চাকরি পরীক্ষায় 56% কোটা, মেধাবীর জন্য 44%, ওই মেধাবী 44%-এর মধ্যে আবার দুর্নীতি। অর্থাৎ একজন মেধাবী স্টুডেন্টের জন্য আপনার মেধাবী স্টুডেন্টের জন্য মাত্র আপনার 25-30%, আর কোটা দুর্নীতির জন্য বাকিগুলা 70%-এর কাছাকাছি। এই হলো আমাদের রাষ্ট্রের হাল। তাহলে এখানে বলেছে নারী পুরুষের আপনার সরকারি চাকরিতে নিয়োগের সমতা। তারপর এরপরে হচ্ছে আপনার 31 নম্বর অনুচ্ছেদ, এটা পরীক্ষায় আসে। 31 নম্বর অনুচ্ছেদে কি বলতেছে? আইনের আশ্রয় লাভের অধিকার, প্রত্যেক ব্যক্তি আইনের আশ্রয় লাভ করার অধিকার থাকবে। প্রত্যেক ব্যক্তি কি করা যাবে? তাহলে আইনের আশ্রয় লাভ করতে পারবে সে।
তার 33 নম্বর অনুচ্ছেদে বলতেছে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যাবে না। আমরা সেটা প্রতিনিয়ত করি বিনা ওয়ারেন্টে। এক সময় জানেন আপনি 54 ধারা নাম দিয়ে অ্যারেস্ট করতো সেটা, এবং ওইটা 2015-16 সালেই এটা অবৈধ ঘোষণা করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে আগে তার বিরুদ্ধে মামলা থাকবে, পরে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমরা দেখছি বিগত 16-17 বছরে কোনো একজন ব্যক্তিকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, তারপর পরে তাকে মামলা দিছে। এটা অসাংবিধানিক। কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে না। আগে ওয়ারেন্ট থাকবে, দেন হি উইল বি অ্যারেস্টেড। তারপর অ্যারেস্ট করার পরে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে। কয় ঘন্টার মধ্যে আনতে হয়? 24 ঘন্টার মধ্যে। তার 34 নম্বর কি? জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। কোনো ব্যক্তিকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমে কাজে নিয়োগ করা যাবে না। স্ত্রী যদি রান্না করতে না চায় তাহলে জোর করে রান্না করা যাবে না। তারপর হচ্ছে আপনার 35 হচ্ছে কোনো ব্যক্তি অপরাধ করলে এই অপরাধের সময় তার যে শাস্তি, যে আইন বলা আছে সেই আইনে তাকে অ্যারেস্ট বিচার হবে। অর্থাৎ আপনি একটা অপরাধ করলেন, ধরে নিয়ে গেল, পরে আইনটা সংশোধন করলেন, সংশোধন করার পরে কি করলেন? তার বিচার করা শুরু করলেন। যে এখন তার সাজা হওয়ার কথা 1 বছর, কিন্তু আপনি আইনটা সংশোধন করে করলেন 2 বছর। এটা করা যাবে না। তার বর্তমানে যে আইনটা বহাল আছে ওই আইনে তার যে সাজার কথা বলা আছে সেই আইনে তার সাজা হবে। 36 নম্বর চলাফেরার স্বাধীনতা। আপনি আপনার রাষ্ট্রে যে কোনো সময় যে কোনো স্থানে যাইতে পারবেন, যে কোনো সময় রাষ্ট্র ত্যাগ করতে পারবেন, আপনার অন্য দেশ থেকে আপনার দেশে প্রবেশ করতে পারবেন, তবে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলে আপনি রাষ্ট্র ত্যাগ করতে পারবেন না। 37 নাম্বার কি নিয়ে বলেন তো একজনে? আমাদের আর্টিকেল 737, এটা হচ্ছে সমাবেশের স্বাধীনতা। আপনি জনশৃঙ্খল এবং জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় অনুমতি সাপেক্ষে সভা সমাবেশ করতে পারবেন, তবে এমন জায়গায় সমাবেশ করতে পারবেন না যেটা কোনো মানুষের ভোগান্তির তৈরি হয়। 38 নম্বর সংগঠনের স্বাধীনতা। আপনি যে কোনো সংগঠন প্রতিষ্ঠা করতে পারবেন, তবে এমন কোনো সংগঠন তৈরি করতে পারবেন না যে সংগঠন ধর্মীয় বিভেদ তৈরি করে। আপনি একটা সংগঠন তৈরি করলেন, বললেন এখানে শুধুমাত্র মুসলমানরা থাকবে, হবে না। রাজনৈতিক সংগঠন তৈরি করতে হলে আপনার সকল মানুষের এন্ট্রি থাকতে হবে। আপনি বিশেষ কোনো ধর্মাবলম্বীদের নিয়ে কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে পারবেন না। 39 নম্বর চিন্তা বিবেকের স্বাধীনতা। আপনি আপনার চিন্তা মতামত দিতে পারবেন, তবে তার মানে এই নয় যে কোনো ব্যক্তিকে মানহানি করলেন, এটা মানহানি করা যাবে না। তাহলে 39 কি? চিন্তা বিবেকের স্বাধীনতা। আর 41 কি? ধর্মীয় স্বাধীনতা। আপনি ধর্ম পালন করতে পারবেন, আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মীয় উপাসনালয় মসজিদ মন্দির নির্মাণ করতে পারবেন, সেখানে রাষ্ট্র কখনো আপনাকে বাধা প্রদান করবে না। 44 নাম্বার, এর হচ্ছে কোনো ব্যক্তি যদি এই মৌলিক অধিকারগুলো না পায় তাহলে সে কি করতে হবে? রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। তাহলে কোনো ব্যক্তি যদি এই অধিকারগুলো না পায় তাহলে সে রাষ্ট্রের বিরুদ্ধে কি করতে পারবে? মামলা করতে পারবে। সেটা 102-এ বলা আছে। তাহলে আমরা দেখলাম মৌলিক অধিকার। তাহলে একটা জিনিস একটু ক্লিয়ার করেন, মৌলিক অধিকার মূলনীতি। মূলনীতি হচ্ছে সেটাই রাষ্ট্র জনগণের জন্য দিতে বাধ্য নয়, তবে রাষ্ট্র প্রোভাইড করে। মৌলিক অধিকার সরকার দিতে বাধ্য। মূলনীতিতে যে বিষয়গুলো বলা আছে, যে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, অন্ন বস্ত্র বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এগুলো মৌলিক অধিকার নয়। সরকার আপনাকে প্রোভাইড করতে বাধ্য নয়। সরকার প্রোভাইড করলে ভালো, না করলে বাধ্য নয়। কিন্তু মৌলিক অধিকার সেটাই যেটা রাষ্ট্র আপনাকে দিতে বাধ্য, আর না দিলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। কিন্তু মূলনীতি যে বিষয়গুলো বলা আছে সেগুলো আপনি না পেলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায় না। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এটাই। এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, সংবিধান কঠিন মনে হয়, এই জন্য আমরা ক্লাসগুলো করবেন যে আমি ক্লাসে আপনার সাদামাটা বুঝে দিয়েছি, সংবিধানে ওইভাবে সাদামাটা নাই। ক্লিয়ার? আর এগুলো শর্ট করে মনে রাখার উপায়, বাজারে যে কোনো একটা বইয়ে দেখবেন মাঝে টেকনিক পাওয়া যায়, ওই টেকনিকগুলো একটু অথবা আপনি ফেসবুকে গুগলে একটু সার্চ দিবেন, সংবিধান মনে রাখার কৌশল, দেখবেন অনেকগুলো কৌশল পাবেন। আপনি যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি গ্রহণ করবেন। অনেকগুলো কৌশল আছে, ঠিক আছে? তবে আমি মনে করি কৌশল নয়, আপনি ওরা কৌশল রপ্ত করলেন ঠিক আছে, কিন্তু আপনি একটু যদি মনোযোগ দিয়ে যদি একটু শুনেন, একটু পড়েন, তাহলে আপনার জন্য সহজ, ঠিক আছে? কারণ আপনার যে কোনো পরীক্ষায় সংবিধান থেকে প্রশ্ন আসে,
কিন্তু আপনি টেকনিক দিয়ে কিন্তু ওই টেকনিকটা মনে রাখতে পারবেন, কিন্তু এখানে যে জটিল বিষয়গুলো সেটা কিন্তু আপনি পারবেন না, বুঝবেন না। আর ভাইভাতে এগুলো সবসময় প্রশ্ন হয়, রিটেন পরীক্ষায় প্রশ্ন হয় যে বিসিএস এ বলে আপনি 12 নম্বর অনুচ্ছেদ লিখুন, 35 বিসিএস আসছে, 12 নং অনুচ্ছেদটি লিখুন, তার মানে সরাসরি অনুচ্ছেদটা লিখতে হবে, ঠিক আছে। আবার আপনাকে অনেক সময় এই জন্য আপনি সংবিধানের বিষয়গুলো যেগুলো প্রি রিটেন ভাইভা সব জায়গায় কাজে লাগে সেগুলো একটু সময় নিয়ে পড়বেন, যে এটা সংবিধানটা আপনার প্রি রিটেন ভাইভা সবসময় কাজে লাগে, এটা শর্টকাট ওয়ে নয়। এটা আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন, সময় নিয়ে পড়বেন। শর্টকাট ওয়ে হলে আপনি রিটেন আনসার করতে পারবেন না, ভাইভাতে ক্রিটিক্যাল কোনো প্রশ্নগুলো আনসার করতে পারবেন না, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমাদের না, ওদের নেট ডিস্টার্ব করছে, যারা ইয়ে করছে তাদের নেট ডিস্টার্ব করছে, ওদের নেট ঠিক আছে, আমি নিচে থেকে দেখতেছি তো।